হেডিং দাও গ্রুপ 17 এলিমেন্ট। দেখো গ্রুপ 17 এলিমেন্টস কে কি বলা হয় বলো? হ্যালোজেন্স। হ্যালোজেন। হ্যালোজেন মানে কি বলো? সল্ট ফর্মিং। সল্ট ফর্মিং। ঠিক আছে। গ্রুপ 17 এলিমেন্টস গুলো কি নামে পরিচিত বলো? হ্যালোজেন। হ্যালোজেন মানে কি বলো? সল্ট ফর্মিং বা লবণ উৎপাদক। যারা লবণ উৎপন্ন করা হয় যে সমস্ত থেকে, যাদের থেকে, তাদেরকে বলা হয় হ্যালোজেন। ঠিক আছে। তো এলিমেন্টস গুলো কে কে আছে পড়তে হবে বলো? গ্রুপ 17 এলিমেন্ট কে কে আছে? দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ওকে। দেখো ফ্লোরিন এবং ক্লোরিনকে কি পাওয়া যায় বলো? বেশি পরিমাণে পাওয়া যায়, তাই না? এয়ারে কি পাওয়া যায় বলো? এই গ্রুপের সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট এলিমেন্ট কে? ফ্লোরিন এবং ক্লোরিন আমরা হামেশাই দেখতে পারি। ওকে, তো লেখো ফ্লোরিন এবং ক্লোরিনকে মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যাবান্ডেন্স ইন দিস গ্রুপ। এই গ্রুপের বেশি পরিমাণে পাওয়া যায় কাকে বলো? ফ্লোরিন এবং ক্লোরিনকে। নেক্সট বলতে দেখো ব্রোমিন এবং আয়োডিনকে কম পরিমাণে পাওয়া যায়, এটা হচ্ছে লেস অ্যাবান্ডেন্ট। লেস অ্যাবান্ডেন্ট, খুবই কম পরিমাণে পাওয়া যায় ব্রোমিন এবং আয়োডিনকে। আর অ্যাস্টাটিন কি বলো? তেজস্ক্রিয়, তার জন্য ওকে নিয়ে কোনো কাজই করা হয় না। রেডিও অ্যাক্টিভ। ওকে, তেজস্ক্রিয়। ওকে। এবার দেখো ফ্লোরিনকে কোথায় পাওয়া যায়? ফ্লোরিন দেখো মিনারেলস ইন আর্থ ক্রাস্ট, ভূত্বকে খনিজের সাথে পাওয়া যায়, তাই না? মিনারেলস মিনারেলস ইন আর্থ ক্রাস্ট। ওকে। বাংলাতে লিখে নেবে, কিন্তু যারা বেঙ্গলি তারা বেঙ্গলিতে লিখবে। মিনারেলস ইন আর্থ ক্রাস্ট মানে ভূত্বকে খনিজের সাথে পাওয়া যায়। ওকে, যেমন এক্সাম্পল কি? মনে করো আমাদের বলতে পারি ফুলস্পার, যাকে বলা হয় CaF2। CaF2, তাই না? দেখো ক্যালসিয়াম, ফুলস্পার এর মধ্যে F2 রয়েছে, তাই না? ক্যালসিয়াম সাথে কম্বাইন করে আছে। 2 নাম্বার দেখো পাওয়া যেতে পারে ফ্লুরিন কার কোথায় বলো? ক্রায়োলাইট। ক্রায়োলাইটে পাওয়া যেতে পারে। তার স্ট্রাকচার কি বলো ক্রায়োলাইটের? Na3Al F6। ওকে। ক্রায়োলাইটের মধ্যেও কি পাওয়া যেতে পারে বলো? ফ্লুরিনকে পাওয়া যায়। ফুলস্পার এবং ক্রায়োলাইট এদের মধ্যে ফ্লুরিন পাওয়া যায়। ওকে। নেক্সট ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কোথায় পাওয়া যায়? নেক্সট দেখো ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন এদেরকে কোথায় পাওয়া যায় বলো? সমুদ্রের জলে পাওয়া যায়, তাই না? তো লেখো সি, পাবলিক দিয়ে ওশান ওয়াটার। ঠিক আছে, এখানে পাওয়া যায়। কি হিসাবে পাওয়া যায়? উইথ সি ওয়াটার উইথ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম সল্ট। সোডিয়াম সল্ট। ওকে, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন কে কোথায় পাওয়া যায় বলো? সোডিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং সোডিয়ামের লবণ হিসাবে সমুদ্রের জলে পাওয়া যায়। ঠিক আছে। নেক্সট দেখো কি, যেমন এক্সাম্পল কি কি হতে পারে বলো এদের? মনে করো NaCl হতে পারে, MgCl2 হতে পারে, CaCl2 হতে পারে, NaBr হতে পারে, KBr হতে পারে। ঠিক আছে। CaBr2 হতে পারে, এক্সেট্রা। তাই না? দেখো এদের প্রত্যেকের মধ্যে ক্লোরিন, ব্রোমিন প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওশান বা সি ওয়াটার, সমুদ্রের জলে, দেখো
ওশান অবলিক দিয়ে সি ওয়াটার, যেখানে 2.5% NaCl প্রেজেন্ট থাকে, 2.5% NaCl প্রেজেন্ট থাকে, মাথায় রাখ। ঠিক আছে, লিখে নাও। দেখো নেক্সট আমাদের জানতে হবে এই গ্রুপের, হ্যালোজেন গ্রুপের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে। ঠিক আছে, তো দেখো এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হয় জেনারেল ইসি, সাধারণ ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে বলো, NS2 NP5। ঠিক আছে, এদের সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে বলো, NS2 NP5। গ্রুপে দেখো, মনে করো ফ্লুরিন 9, কি হবে বলো, ফ্লুরিনের ক্ষেত্রে হবে লাস্টের ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p5। ক্লোরিনের ক্ষেত্রে কি হবে বলো, 17, ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে বলো। আচ্ছা, এর আগে কি আছে বলো তো, হিলিয়াম। আর এখানে আগে কি আছে বলো, নিয়ন। নিয়নের পর কি আছে, 3s2 3p5। ঠিক আছে, নেক্সট ব্রোমিনের কি হবে বলো, 35, ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে বলো, নিয়নের পর আর্গন, দেন 4s2 3d10 4p5। ওকে, নেক্সট আয়োডিনের কি হবে বলো, আয়োডিন 53, দ্যাট ইজ ক্রিপ্টন, দেন 5s2 4d10 5p5। তো দেখো এটা 2s2 2p5 ফ্লুরিনের ক্ষেত্রে, ক্লোরিন 3s2 3p5, ব্রোমিন 4s2 4p5, আয়োডিন 5s2 5p5। তো জেনারেল কনফিগারেশন কি হবে বলো, NS2 NP5। ঠিক আছে, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। এবার দেখো ট্রেন্ডস পড়তে হবে, মানে এই গ্রুপের কোন দিক থেকে কোন দিকে গেলে কি ঘটে, আয়নাইজেশন এনথালপির কি হবে, তোমার ইলেকট্রন অ্যাফিনিটি কি ঘটবে, সেগুলো আমাদের পড়তে হবে। তো চলো হেডিং দাও, গ্রুপ 17 মৌল সময়ের ধর্ম, বা ট্রেন্ডস অফ গ্রুপ 17 এলিমেন্টস। হেডিং দাও। ট্রেন্ডস অফ গ্রুপ 17। ওকে, তো 1 নাম্বার দিয়ে হেডিং দাও, অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াস। অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াস, পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ। পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ। ঠিক আছে, তো দেখো কি হয় আমাকে বলো, যে এই গ্রুপের, যদি গ্রুপের এলিমেন্ট গুলোকে লিখে নেবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, যদি তুমি ডাউন দা গ্রুপে আসো কি ঘটবে বলো, যদি উপর থেকে নিচে আসা হয় কি ঘটে। দেখো নাম্বার অফ শেল, নাম্বার অফ শেল, নাম্বার অফ শেল বা কক্ষের সংখ্যা, বেঙ্গলিতে লেখো কক্ষের সংখ্যা কি হয় বলো, বৃদ্ধি পায়। কারণ উপর থেকে নিচে আসলে কি হয় বলো, 2s 3s 3p 4p বাড়তে থাকে। তো নাম্বার অফ শেল কি হয়, বাড়ে, কক্ষের সংখ্যা বাড়বে। ঠিক আছে, যদি কক্ষের সংখ্যা বাড়ে তাহলে কি হবে বলো, সাইজ, কক্ষের সংখ্যা বাড়লে সাইজ বা আকার বাড়বে। ঠিক আছে, তো সিম্পল লজিক। তো অর্ডার কি হবে বলো এদের ক্ষেত্রে, তো দেয়ার ফোর সাইজ, ফ্লুরিন, তার থেকে বড় ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। ঠিক আছে, যার সাইজ বড় হবে তার আয়নিক সাইজও বা আয়নিক রেডিয়াসও কি হবে বলো, বেশি হবে। সাইজ বেশি হলেই তো রেডিয়াস বেশি হবে না, ব্যাসার্ধ বাড়বে। ঠিক আছে, নেক্সট আমাদের পড়তে হবে আয়োনাইজেশন এনার্জি।
তো সেকেন্ড, এটা ফার্স্ট হলো অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াস, পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ। নেক্সট আমাদের 2 নম্বর দিয়ে পড়তে হবে আয়োনাইজেশন এনার্জি বা আয়নীভবন এনথালপি, ঠিক আছে, বা আয়নন বিভব বলা হয় বেঙ্গলিতে, আয়নন বিভব। ঠিক আছে, তো 2 নম্বর হেডিং দাও। সেকেন্ড ফ্যাক্টর পড়তে হবে আয়োনাইজেশন এনথালপি, যাকে শর্টে বলা হয় আইই, বেঙ্গলিতে লিখবে আয়নীভবন এনথালপি। ওকে, আচ্ছা আমাকে বলো আয়োনাইজেশন এনথালপি কাকে বলা হয়? আয়োনাইজেশন এনথালপি বলতে কি বোঝো? আয়োনাইজেশন এনথালপি হচ্ছে কোনো একটা অ্যাটমের, আমরা বলেছিলাম যে যদি সে গ্যাসিয়াস হতে হবে, গ্যাস হতে হবে, সেকেন্ড কন্ডিশন গ্রাউন্ড স্টেটে থাকতে হবে, গ্যাসিয়াস এবং গ্রাউন্ড স্টেটে থাকতে হবে, মানে ভূমি স্তরে থাকতে হবে ইলেকট্রন, এবং আইসোলেটেড, আইসোলেটেড থাকতে হবে মানে নিঃসঙ্গ থাকতে হবে। এই 3টে কন্ডিশন ফার্স্টেই মেনটেন করাতে হবে, আয়োনাইজেশন এনথালপি বলো বা ইলেকট্রন গেন এনথালপি বলো। ঠিক আছে, আয়নন বিভব ব্যাখ্যা করার জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে কোনো অ্যাটম কি কি কন্ডিশনে থাকতে হবে। তাকে গ্যাস ফর্মেই থাকতে হবে, গ্যাসিয়াস স্টেটেই থাকতে হবে, তাকে গ্রাউন্ড স্টেটে থাকতে হবে, মানে ইলেকট্রন তার স্টেবল কন্ডিশনে যেখানে থাকতে ভালোবাসে সেখানেই থাকবে, এবং আইসোলেটেড মানে কারোর সাথে রিয়াকশন করা বা যৌগ অবস্থা থাকলে হবে না, পুরো আলাদা থাকতে হবে, সিঙ্গেল অ্যাটম থাকতে হবে। এই কন্ডিশনে এর ভ্যালেন্স শেল বা লাস্ট কক্ষপথ থেকে ইলেকট্রন বের করতে যে এনার্জি তোমাকে দিতে হবে, ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রন রিমুভ করার জন্য যে মিনিমাম অ্যামাউন্টের এনার্জি তোমাকে দিতে হবে, তাকে আমরা কি বলবো বলো? আয়োনাইজেশন এনার্জি। তাকে বলে আইই অর আইপি। যে মিনিমাম অ্যামাউন্টের এনার্জি দিলে এই ইলেকট্রন বেরিয়ে যাবে। বলছে কেন এনার্জি দিতে হবে, তার কারণ তোমরা অলরেডি জানো যে এই ভ্যালেন্স শেলের ইলেকট্রনকে নিউক্লিয়াস কি করে রেখেছে বলো? আকর্ষণ করে রেখেছে। নিউক্লিয়াস কি করেছে? ইলেকট্রনকে আকর্ষণ করে ধরে রেখেছে। তুমি যদি ইলেকট্রনকে বাইরে নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। তাহলে যে মিনিমাম অ্যামাউন্টে এনার্জি দিলে লাস্ট কক্ষপথের ইলেকট্রন বাইরে চলে আসবে, তাকে আমরা বলবো আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল বলা হয়, আইই অথবা আইপি। ঠিক আছে, ফার্স্ট একটা ইলেকট্রন বের করার জন্য যে এনার্জি, তাকে আইপি 1 বা আইই 1 বলা হয়। এই দুটো ইলেকট্রন বের করো তাহলে আইপি 2, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো তোমরা আমাকে বলো যে অ্যাটমের সাইজ ছোট হলে, ভালো করে দেখো, মনে করো একটা অ্যাটম রয়েছে সাইজ ছোট, ঠিক আছে, তার ইলেকট্রনকে তোমাকে রিমুভ করতে হবে। আবার আরো একটা ইলেকট্রন রয়েছে, আরো একটা অ্যাটম রয়েছে দেখো যার সাইজ বড়, সেখান থেকেও একটা ইলেকট্রনকে রিমুভ করতে হবে। ঠিক আছে, কার থেকে ইলেকট্রন রিমুভ করতে কম এনার্জি দিতে হবে? কারণ এনার্জি তো দিতেই হবে, কারণ দেখো এখানে নিউক্লিয়াস কি করেছে বলে? আকর্ষণ করে ধরে রেখেছে। এখানেও নিউক্লিয়াস আকর্ষণ করে রেখেছে। ঠিক আছে, তো বলো যদি ডিস্টেন্স বেড়ে যায়, যদি অ্যাটমের ডিস্টেন্স বেড়ে যায়, সাইজ বড় হয়ে যায়, তাহলে এই লাস্ট অরবিটালের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে? কমে যাবে। সাইজ ছোট হলে ভ্যালেন্স শেলের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স বেশি থাকবে, ফলে ইলেকট্রনকে বাইরে বের করতে বেশি এনার্জি দিতে হবে। ঠিক আছে, তো সাইজের সঙ্গে আয়নাইজেশন এনথালপি রিলেশন কি বলো? ইনভার্সলি প্রপোর্শনাল। কারণ আইই অবলিক দিয়ে আইপি প্রপোর্শনাল টু 1 বাই অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, যত সাইজ বাড়বে পরমাণুর, তত ভ্যালেন্স শেলের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স বাড়বে, ফলে ইলেকট্রন, সরি, যত সাইজ বাড়বে তত নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকটিভ ফোর্স কমবে, ফলে ইলেকট্রনকে বের করতে ইজি হবে। ঠিক আছে, তো আইপি প্রপোর্শনাল টু 1 বাই অ্যাটমিক রেডিয়াস, এটা মাথায় রাখতে হবে। তাহলে বলো হ্যালোজেন গুলির ক্ষেত্রে কি হবে বলো? হ্যালোজেনের অর্ডার কি হবে? হ্যালোজেন আমরা কি কি জানি বলো? এখানে লিখবো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এটা এবার এখানে কি হচ্ছে বলো? নিচে ডাউন দা গ্রুপ গেলে কি হচ্ছে বলো? দেখো এখানে লিখছি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, তো ডাউন দা গ্রুপ কি হচ্ছে বলো? ডাউন দা গ্রুপ সাইজ বাড়ছে। সাইজ যদি বাড়ে তো আইপির মান কি হবে বলো? কমবে। ইনভার্সলি প্রপোর্শনাল, তো দেওয়ার পর অর্ডার কি হবে বলো? ক্লোরিন সবচেয়ে বেশি, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন।
ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট আমাদের নেক্সট টপিক পড়তে হবে ইলেকট্রন গেন এনথালপি, বা যাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, যাকে কি বলা হলো ইলেকট্রন আসক্তি। দেখো, এটা লিখে নাও। থার্ড টপিক, ইলেকট্রন গেন এনথালপি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি যাকে বলা হয়। ইলেকট্রন গেন এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপি, বা ইলেকট্রন অ্যাফিনিটিও বলা হয়, যাকে শর্টে ইএ লেখা হয়, ইলেকট্রন গেন এনথালপি। ঠিক আছে, দেখো ইলেকট্রন গেন এনথালপি বলতে কি বোঝায়। বক্তব্য হচ্ছে দেখো, কোনো একটা মনে করো কন্ডিশন সেম রয়েছে, মনে করো কোনো একটা নিউট্রাল অ্যাটম রয়েছে, ঠিক আছে, আইসোলেটেড, তাহলে কন্ডিশন সেম, গ্যাস হতে হবে, গ্রাউন্ড স্টেটে থাকতে হবে, আর আইসোলেটেড হতে হবে। আইসোলেটেড, এই তিনটে কন্ডিশন মেনটেন করাতে হবে। এই তিনটে কন্ডিশন মেনটেন করার পর বলছে কোনো একটা ইলেকট্রনকে যদি মনে করো বাইরে থেকে ইলেকট্রন যদি এই অরবিটালে এন্টার করে, ভ্যালেন্স শেলের অরবিটালে যদি বাইরে থেকে ইলেকট্রন দেওয়া হয়, তাহলে যে অ্যামাউন্টের এনার্জি রিলিজ করবে, ঠিক আছে, ভালো করে বুঝতে হবে যে বাইরে থেকে যদি ইলেকট্রন কোনো গ্যাসিয়াস, গ্রাউন্ড স্টেট এবং আইসোলেটেড এই কন্ডিশনে থাকাকালীন অবস্থায় এর ভ্যালেন্স শেলে যদি ইলেকট্রন পুশ করানো হয়, তাহলে এই এখান থেকে যে এনার্জি রিলিজ করবে, আয়োনাইজেশন এনথালপিতে কিন্তু এনার্জি কি হচ্ছিল বলো, দিতে হচ্ছিল, এখানে এনার্জি ছাড়বে কেন, কারণ কোনো একটা অ্যাটম যখন বাইরে থেকে ইলেকট্রন নেবে তখন সে স্টেবল হয়ে যাবে। ঠিক আছে, স্টেবল যদি হয়ে যায় তো এনার্জি কি করবে বলো, এখান থেকে এনার্জি রিলিজ করবে, এনার্জি রিলিজ করবে। ঠিক আছে, বলছে কেন এনার্জি রিলিজ করে আয়নাইজেশন এনথালপির ক্ষেত্রে। তো মনে করে ভালো করে বোঝো, মনে করো রয়েছে ফ্লুরিন, ফার্স্ট হ্যালোজেনের ফার্স্ট অ্যাটম ফ্লুরিন 9, তো 1s2, 2s2, 2p5। ওকে, তো লাস্ট অরবিটালের ভ্যালেন্স সেটা মানে এখানে ডায়াগ্রাম বানিয়ে দাও, তাহলে কি হলো 5 ইলেকট্রন, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, তাহলে ফ্লুরিনের টোটাল ইলেকট্রন কত রয়েছে বলো 9। যদি ফ্লুরিন বাইরে থেকে একটা ইলেকট্রন পেয়েও যায়, যদি ফ্লুরিন বাইরে থেকে কোথাও থেকে যে কোনো ভাবে একটা ইলেকট্রন কেউ পেয়ে যায়, তাহলে কি হবে বলো, ওর অক্টেট ফুলফিল হয়ে যাবে, ওর ভ্যালেন্স শেলের ইলেকট্রন কি হয়ে যাবে, পুরো ভর্তি হয়ে যাবে। মানে ফ্লুরিনের কনফিগারেশন কি হয়ে যায় বলো, ফ্লুরিন নোবেল গ্যাস কনফিগারেশন লাভ করবে, তাই না, নোবেল গ্যাস কনফিগারেশন লাভ করবে। যদি ফ্লুরিন নোবেল গ্যাস কনফিগারেশন লাভ করে যায়, তাহলে ও কি হয়ে যাবে বলো, যদি ফ্লুরিন নোবেল গ্যাস কনফিগারেশন লাভ করে, তাহলে স্টেবল হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। যদিও স্টেবল হয়ে যায়, তাহলে কি হয় বলো, এনার্জি কি করবে, এনার্জি রিলিজ করবে। বোঝা গেছে, তাহলে কেন ইলেকট্রন গেন এনথালপি, ইলেকট্রন গেন মানে কি, ইলেকট্রন যদি গেন করে নেয় তাহলে যে এনার্জি রিলিজ করবে তাকে আমরা বলবো ইলেকট্রন গেন এনথালপি। বলছে ইলেকট্রন গেন এনথালপিতে কি হয় বলো, যে কোনো গ্যাসিয়াস আইসোলেটেড অ্যাটমের যদি ইলেকট্রন বাইরে থেকে ইলেকট্রন দেওয়া হয়, তাহলে কি হয়ে যাবে বলো, অ্যাটম স্টেবল হয়ে যাবে। আর অ্যাটম যদি স্টেবল হয়ে যায় তাহলে কি করবে বলো, তার থেকে এনার্জি রিলিজ করবে। তাহলে আমার বোঝা গেছে যে কেন ইলেকট্রন গেন এনথালপিতে এনার্জি রিলিজ করে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তুমি। চলো, তো দেখো আমাদের হ্যালোজেনের ক্ষেত্রে কি হবে। আচ্ছা আমাকে বলো, ইলেকট্রন গেন এনথালপির ক্ষেত্রে এনার্জি অলওয়েজ রিলিজ করে, ফলে ইলেকট্রন গেন এনথালপির ভ্যালু নেগেটিভ হয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ইলেকট্রন গেন এনথালপির ভ্যালু কি হবে বলো, নেগেটিভ হবে। এবার দেখো আমাদের কি ঘটনা ঘটবে দেখো। দেখো তোমাকে বলা হলো ফ্লুরিন, ক্লোরিন,
ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, তো এবার দেখো কি ঘটনা ঘটার কথা বলো। ডাউন দা গ্রুপ কি হবে বলো, যে ডাউন দা গ্রুপ যাওয়া হয় তো সাইজ সাইজ বাড়বে। যদি সাইজ বাড়ে বা এর আকার বাড়ে তাহলে বলো আয়োনাইজেশন এনথালপি ভ্যালু কি হবে বলো, কমবে না বাড়বে? আয়োনাইজেশন এনথালপি ভ্যালু, ই এর ভ্যালু কি হবে বলো, কমে যাবে। কেন, ভালো করে বোঝো। মনে করো এখানে একটা অ্যাটম রয়েছে যার সাইজ ছোট, এখানে আর একটা অ্যাটম রয়েছে যার সাইজ বড়। তো বলো বাইরে থেকে ইলেকট্রন দিলে কে বেশি অ্যাট্রাক্ট করবে? ঠিক আছে, যার নিউক্লিয়াস কাছে রয়েছে সে বেশি অ্যাট্রাক্ট করবে, তাই না? তাহলে অ্যাট্রাকশন কোথায় বেশি হবে? এই ছোট অ্যাটমের ক্ষেত্রে অ্যাট্রাকশন বেশি হবে, বড় অ্যাটমের ক্ষেত্রে অ্যাট্রাকশন কি হবে বলো, কম হবে। কারণ অনেক দূর থেকে অ্যাট্রাকশন করতে হচ্ছে। তাহলে সাইজ যদি অ্যাটমের বেড়ে যায় তাহলে ইলেকট্রন গেন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু কি হয়ে যাবে, ডিক্রিজ করে যাবে। তাহলে আমাদের অর্ডার কি হওয়া উচিত বলে, এক্সপেক্টেড অর্ডার, দেখো অর্ডার হওয়া উচিত ফ্লোরিন, দেন ক্লোরিন, ব্রোমিন, দেন আয়োডিন। এটা আমাদের নর্মালি এটা হওয়া উচিত, কিন্তু এটা হবে না। ঠিক আছে, এক্সেপশনাল কেস রয়েছে। কোথায় এক্সেপশন? তো এক্সেপশন আসবে ফার্স্ট দুটো অ্যাটমের মধ্যে। বলা হচ্ছে যে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু ফ্লোরিন থেকে বেশি। এটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলছে যে কি দেখা গেছে এক্সপেরিমেন্ট করে, যে ফ্লোরিনের ইলেকট্রন গেন এনথালপির ভ্যালু কি হবে বলো, ফ্লোরিন থেকে এই ক্লোরিনের ইলেকট্রন গেন এনথালপির ভ্যালু ফ্লোরিন থেকে বেশি হয়। তার কারণ কি ব্যাখ্যা করতে হবে, এটাই আমাদের এক্সামে আসে। ঠিক আছে, তো এখানে তাহলে রিয়েল অর্ডারটা আগে লিখে নি, তারপর ব্যাখ্যা করে দিচ্ছি যে কেন ফ্লোরিন ক্লোরিনের বেশি হয়। তাহলে রিয়েল অর্ডার হবে, ই এর অর্ডার আসছে আমাদের সবচেয়ে বেশি কে বলো, ক্লোরিন, দেন ফ্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ফ্লোরিন, দেন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে ইলেকট্রন গেন এনথালপির অর্ডার। বলছে কেন এরকম ঘটনা ঘটে, যে ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন গেন এনথালপি বেশি হওয়ার কারণ কি, চলো এক্সপ্লেন করতে হবে। দেখো, তাহলে লিখে নাও। এক্সামে আসে খুব, ইলেভেনেও আসতো আমাদের এক্সামে, যে কেন ফ্লোরিনের ইলেকট্রন গেন এনথালপি ক্লোরিন অপেক্ষা বেশি, কারণ কি? তো দেখো বোঝো। আচ্ছা বলো সাইজ কার ছোট কার বড়। তো দেখো আমরা যদি এখানে ফ্লোরিনকে মনে করো, এখানে ফ্লুরিনের ভ্যালেন্স অরবিটালকে আমরা দেখাচ্ছি, এটা ফ্লুরিনের ভ্যালেন্স শেল ইলেকট্রন। ঠিক আছে, আর এখানে মনে করো ক্লোরিনের ভ্যালেন্স শেলের ইলেকট্রন, দেখো সাইজ বড় হবে। ঠিক আছে, এটা কি শেল বলো, ভ্যালেন্স শেল, ভ্যালেন্স শেল। এটাকে লিখে দেবে অবশ্যই যোজ্যতা কক্ষ, ভ্যালেন্স শেল। এবার তোমরা আমাকে বলো ফ্লুরিনের ভ্যালেন্স শেল কে বলো, টুপি, যেমন এটা টুপি অরবিটাল। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হবে বলো, ভ্যালেন্স শেল হচ্ছে থ্রি পি অরবিটাল, এটা আমরা জানি। তাহলে ফ্লুরিনের ভ্যালেন্স শেল টু পি, আর ক্লোরিনের ভ্যালেন্স শেল থ্রি পি। ঠিক আছে, এবং লাস্ট অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকে বলো, হ্যালোজেনের 5টা ইলেকট্রন থাকে। কারণ আমরা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনে দেখে নিয়েছি যে এদের ভ্যালেন্স শেল অরবিটালে NH2 NP5, তার মানে NP5 মানে লাস্ট অরবিটালে পি অরবিটালে কতগুলো ইলেকট্রন প্রেজেন্ট থাকবে, 5 ইলেকট্রন। তো চলো ইলেকট্রন বসিয়ে দাও। তাহলে দেখো এখানে কতগুলো ইলেকট্রন রয়েছে, 1 2 3 4 5। তাহলে এটা ফ্লুরিন, ফ্লুরিনের ভ্যালেন্স শেল টু পি তে কতগুলো ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে, 5 ইলেকট্রন। আর ক্লোরিনের দেখো সেম, 3p5 হবে। তাহলে 1 2 3 4 5। ঠিক আছে, এবার ভালো করে বুঝতে হবে যে বক্তব্য হচ্ছে এখানে যে ফ্লুরিনের টু পি অরবিটাল, ফ্লুরিনের টু পি অরবিটালের সাইজ কি বলো, অনেক ছোট। কার কম্পারিজনে বলো, ক্লোরিনের। ক্লোরিনের থ্রি পি অরবিটাল, ফ্লুরিনের টু পি অরবিটাল। তাহলে ফ্লুরিনের টু পি অরবিটালের থেকে ক্লোরিনের থ্রি পি অরবিটালের সাইজ কি আছে বলো, বড় রয়েছে। যদি ক্লোরিনের থ্রি পি অরবিটালের সাইজ বড় হয়, এবং দেখো এখানে কতগুলো ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে, 5টা ইলেকট্রন। তো বক্তব্য হচ্ছে ফ্লুরিনের সাইজ ছোট। ফ্লুরিনের নিচে লিখছি দেখো, ফ্লুরিনের সাইজ সাইজ
ছোট। ফ্লুরিনের সাইজ যদি ছোট হয়, তো এই ছোট সাইজের মধ্যে 5টা ইলেকট্রন এক জায়গায় রয়েছে। তো ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, ঠিক আছে, ভালো করে বোঝো। সাইজ ছোট হওয়ার জন্য অল্প জায়গার মধ্যে 5টা ইলেকট্রন রয়েছে, তো সেম চার্জ কি করবে বলো, রিপালশন করবে, যে কারণে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের ভ্যালু কি হয়ে যাবে বলো, বেড়ে যাবে। সাইজ ছোট হওয়ার জন্য ইলেকট্রন ইলেকট্রনের রিপালশনের ভ্যালু বেশি। ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে যদি রিপালশন বেশি হয়ে যায়, তো ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাসিটি, মানে তুমি একে যদি বাইরে থেকে একটা ইলেকট্রন ডোনেট করতে চাও, ঠিক আছে, ইলেকট্রন অ্যাকসেপ্টিং ক্যাপাসিটি, বা নিচে লেখো সো ইলেকট্রন অ্যাকসেপ্টিং অ্যাকসেপ্টিং ক্যাপাসিটি ক্যাপাসিটি বা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কি হবে বলো, কম হবে। কারণ সাইজ ছোট, নিজেই থাকতে পারছে না, এদের মধ্যে রিপালশন করছে। তো সো ইলেকট্রন অ্যাকসেপ্টিং ক্যাপাসিটি বা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কি হবে বলো, কম। আর ইলেকট্রন যদি গ্রহণই করতে না চায়, তাহলে ও এনার্জি, ও ইলেকট্রনের প্রতি চাহিদা কম। আর ইলেকট্রন যদি গ্রহণ না করে, তো এনার্জি কম রিলিজ করবে। তার মানে কি হয়ে যাবে বলো, ই এর মান কম হবে, তাই না? ফলে কি হবে বলো, ই এর মান কম। তাহলে ই এর মান কি হবে বলো, কমে যাবে। ঠিক আছে, এবার কম্পারিজন করো কাকে বলো, ক্লোরিনকে। তো দেখো, ক্লোরিনের ক্ষেত্রে আসো। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে বলো কি হবে, সাইজ কি হবে, সাইজ সাইজ বেশি, বড়। ক্লোরিনের সাইজ বড়, ফলে কি হবে বলো, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, কি হবে বলো, বিকর্ষণ। ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ কম। ইলেকট্রন ইলেকট্রন যদি বিকর্ষণ কম হয়, ইলেকট্রন অ্যাকসেপ্টিং ক্যাপাসিটি কি হবে বলো, সো ইলেকট্রন অ্যাকসেপ্টিং ক্যাপাসিটি, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কি হবে বলো, বেশি হবে। ইলেকট্রন যদি গ্রহণ করার প্রবণতা বেশি হয়, তাহলে ই এর মান কি হবে বলো, বেশি হবে। বোঝা গেছে? এই কারণে এক্সেপশনের কারণই এটা। বোঝা গেছে কি বক্তব্য, যে ইলেকট্রন গেইন এনথালপির ক্ষেত্রে কি ঘটনা ঘটছে। তাহলে ইলেকট্রন গেইন এনথালপি ডাউন দা গ্রুপে কি হবে বলো, উপর থেকে নিচে আসলে হ্রাস পায়। ঠিক আছে, কিন্তু এক্সেপশন কোথায় দেখতে পাচ্ছি, যে ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি ফ্লুরিন অপেক্ষা বেশি। তার কারণ কি বলো, তার কারণ বোঝা গেছে, বলে দিয়েছি আমরা, যে ফ্লুরিনের সাইজ ছোট, ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে রিপালশন বা বিকর্ষণ বেশি, ফলে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কম, ফলে ই এর মান কম। যে যত বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাবে, নামই তো ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি, মানে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রনকে কতটা কাছে টানতে চাইছে। যত ইলেকট্রনকে কাছে টানবে, তার ইলেকট্রন গেইন এনথালপি ভ্যালু তত বেশি হবে। ক্লিয়ার হচ্ছে একদম? চলো, নেক্সট ফোর্থ ফ্যাক্টর পড়তে হবে আমাদের, ইলেকট্রোনেগেটিভিটি। হেডিং দাও, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, এটা লিখে নাও। বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? ব্লক কেমিস্ট্রি ওইভাবে মুখস্থ করলে মুশকিল হয়ে যাবে, বুঝে বুঝে করো, সবকিছুই পড়তে হবে বুঝে বুঝে। ঠিক আছে, চলো দেখো নেক্সট। নেক্সট আমাদের পড়তে হবে ইলেকট্রোনেগেটিভিটি। হেডিং দাও, বা তড়িৎ ঋণাত্মকতা, বাংলায় বলা হয় তড়িৎ ঋণাত্মকতা, যাকে সংক্ষেপে ইএন বলা হয়, ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, তো বলো কি ঘটনা ঘটবে। গ্রুপ 17 এলিমেন্ট কে কে আছে বলো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, এটা মাথায় রাখতে হবে। ডাউন দা গ্রুপ কি ঘটে বলো, সাইজ সাইজ বাড়বে। এই সাইজ বেড়ে যায়, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি মানে ইলেকট্রনকে টানার প্রবণতা, তাই না? ইলেকট্রনকে টানার প্রবণতা কি হবে বলো, কমে যাবে। সাইজ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কমবে, তাহলে আমরা বলতে পারি দেয়ার ফর ইলেকট্রোনেগেটিভিটি প্রপোর্শনাল টু 1 বাই অ্যাটমিক রেডিয়াস। এটা মাথায় রাখবে। তড়িৎ ঋণাত্মকতা প্রপোর্শনাল টু কি হবে বলো, 1 বাই পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে অর্ডার কি হবে বলো,
দেয়ারফোর এর কোনো এক্সেপশন নেই, অর্ডার হবে সবচেয়ে ছোট কে বলো, যে যে সবচেয়ে সাইজে ছোট হবে হ্যালোজেন গুলির মধ্যে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। তাহলে ফ্লুরিন সবচেয়ে বেশি, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। ঠিক আছে, অর্ডার লিখে নেবে।